নূর আয়াসের পাশে শুয়ে আছে আর আয়াসও অন্যদিকে মুখ করে শুয়ে আছে। দুজন কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, এক প্রকার নীরবতা চলছে দুজনের মাঝে। নূর শুয়ে আছে ঠিকই, কিন্তু ঘুম আসছে না আর মাঝে রয়েছে একরাশ চঞ্চলতা। আয়াস নূরের চঞ্চলতা বুঝতে পেরে নূরকে বলে উঠল, আফু সোনা, কোনো সমস্যা? নূর আয়াসের দিকে ঘুরে একবার তাকিয়ে তারপর আবার মুখ ঘুরিয়ে নিয়ে শুয়ে পড়ল। আয়াস একটু অবাক হল না, কারণ ও বুঝতে পারছে নূরের মনের মাঝে নিশ্চিত কোনো না কোনো দ্বন্দ্ব চলছে, যার দরুন নূরের এই ছটফটানি। আয়াস নূরের অস্বস্তি কাটাতে আর বিরক্তির মাত্রা কমাতে বলে উঠল, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম আফু সোনা, তা কি তোমার মনে আছে? নূর এবার ধরফরিয়ে উঠে বসল। এতক্ষণ এই বিষয়েই কথা বলতে চাইছিল ও, কিন্তু কিভাবে কথাটা বলবে বুঝতে পারছিল না। ওর মাঝে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। নূর খানিকটা দ্বিধা নিয়ে মাথা নাড়িয়ে বলল, মনে আছে। আয়াস মুচকি হাসল, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, আমি ডিটেলসে তোমার কাছ থেকে সব শুনতে চাই। তোমার যাদের যাদের সাথে পরিচয় হয়েছে তাদেরকে কেমন লাগলো, আর এতক্ষণ অবধি কি হয়েছে সবটুকু। নূর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমি যতদূর জানি আর আপনি যতদূর বলেছেন তার ভিত্তিতে বলছি, আপনার তো 4টে মামি, তার মধ্যে আপনার বড় মামি সে কি না অসুস্থ, তাই তাকে এখনও দেখা হয়ে ওঠেনি। আর বাকি রইল আপনার 3 মামি, তারা অত্যন্ত মিশুকে প্রকৃতির, কিন্তু তিনজনের ব্যবহার সমান নয়। মানে এই যেমন দেখুন, আপনার মেজ মামি, উনি একটু চুপচাপ ধরনের, প্রয়োজন ছাড়া কথা বলতে পছন্দ করেন না এমন। তারপর আপনার সেজো মামি, উনি মিশুকে হলেও একটু কর্তৃ ধরনের ভাব আছে ওনার মধ্যে, যেমন ধরুন উনি সকলের ওপর নিজের আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন এবং তিনি সফলও হন, এবং কাউকে খুব সহজে দমিয়ে ফেলার ক্ষমতা ওনার মাঝে আছে। এক প্রকার আদর্শ জমিদার বাড়ির বউ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার ব্যবহারগুলো একটু নরম সরম হওয়া উচিত। তারপর এলো আপনার ছোট মামি, তিনি খুবই মিশুকে আর প্রাণোচ্ছল এবং সহজে আপন করার ক্ষমতা ওনার আছে। কিন্তু যেহেতু উনি এই বাড়ির ছোট বউ, সেই কারণে হলেও উনি নিজেকে খানিকটা সংযত করে রাখেন। তারপর বাড়ির বউদের কথা যদি বলি, সবাই খুবই ভালো, আমাকে অনেক আপন করে নিয়েছে, কিন্তু আলাদ করে সবার সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যার সাথে খানিকটা হলেও আমার সময় কেটেছে তিনি হলে সেজো মামির বড় বউ, যিনি খুবই সচেতন এবং কঠোর। উনিও হয়তো সেজো মামির ধারা পেতে চাইছেন। কথাটা বলে নূর থেমে গেল। আয়াস নূরের চোখের দিকে তাকিয়ে বলল, বেশ ভালোই নিজের দায়িত্ব পালন করছো দেখছি, তা প্রমোশন হিসাবে কি চাও, আদর করি চলবে? নূর খানিকটা লজ্জা পেল আয়াসের কথা শুনে, কিন্তু তা চোখে মুখে প্রকাশ করল না, না হলে আয়াস এক্ষুনি শুরু হয়ে যাবে। নূর আয়াসের কথাতে কোনোরকম রেসপন্স না করে বলল, সব চাইতে একটা বিষয়ে অবাক হয়েছি আমি। কি জানেন? আয়াস নূরকে কাছে টেনে বলল, তুমি না বললে জানবো কি করে আফু সোনা, বলো তো। নূর ওর কোমর থেকে আয়াসের হাতটা ছড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন না, সবসময় এত রোমান্টিকতা কোথা থেকে আসে আপনার? আমাকে ছাড়ুন, না হলে কিন্তু বলবো না কিছু। আয়াস আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, না বললে না বলবে, কিন্তু আমি ছাড়ব না, এটা জেনে রেখো। নূর বিরক্ত হয়ে বলল, বুঝেছি আপনি বড্ড ঘাড় তারা। যাই হোক, এই বাসাতে একটা ঘর আছে যেখানে একজন মানসিক রোগী থাকে। তার কণ্ঠস্বর শুনে মহিলার কণ্ঠ বলে মনে হলো, কিন্তু তাকে আমি দেখিনি, কেবল তার ঘরের বাইরে থেকে তার গলার আওয়াজ শুনেছি, এবং তাকে একটা বউ খাবার দিতে আসে যাকে কিনা আমি আগে দেখিনি, মানে বাড়ির সব বউগুলোর সাথে দেখিনি। হয়তো মেয়েটা বাড়ির কাজের লোক, কিন্তু পোশাক দেখে তা মনে হয় না। ঘরটাতে কে থাকে আমি জানার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার আগেই সেজো মামির বড় বউ এলেন এবং খানিকটা ধমকের সুরে আমাকে সতর্ক করেছেন যে আমি যেন সেই ঘরে দ্বিতীয়বার আর না যাই। তখন আমি তার ব্যবহারে বুঝলাম যে অনেকটা সেজো মামির মতোই, খানিকটা রুগ্ন। কথাটা বলে নূর লম্বা একটা নিঃশ্বাস নিল। আয়াস তখনই ধপ করে নূরকে বিছানায় ফেলে নূরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, আর নূরকে বুঝতে দিল না যে নূরের বলা কথাগুলো ওর কি পরিমাণ উপকার বা অপকারে লেগেছে, বা ওকে কতটা সাহায্য করেছে, কারণ নূরকে জানানোর সঠিক সময় এখনও আসেনি।
আচমকায় এমন কিছু হওয়াতে নূর বেশ চমকালো আর আয়াসের চুলের মুঠি ধরে আছে ও আয়াস ছাড়ছে না, হয়তো মনে মনে নূর ও আয়াসকে ছড়তে চায় না। কিছুক্ষণ পর আয়াস নূরের থেকে সরে আসতেই আয়াস বলল, তোমাকে অক্সিজেন দিলাম, দেখলাম তুমি হাঁপাচ্ছ। নূর রাগী চোখে আয়াসের দিকে তাকিয়ে বলল, এটা কোনো ওয়ে? আয়াস মুচকি হেসে বলল, শেখার কোনো বয়স নেই আফু সোনা, এগুলো হলে আমার ডেভলি টাইপের ট্রিক্স, শিখে নাও, পরে কাজে লাগবে। কথাটা বলে আয়াস নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নূর ঠোঁটটা মুছে পাশ ফিরে শুয়ে পড়ল। গায়ে একটা সবুজ রঙের পাঞ্জাবি পরে আছে আয়াস, চুলে জেল দিয়ে চুলটা সেট করে আর গায়ে একটা ফ্রেঞ্চ পারফিউম লাগাচ্ছে আয়াস। পাশে নূর চুল আঁচড়াতে আঁচড়াতে আয়াসের দিকে আর চোখে তাকাচ্ছে। আয়াসের এত রঙ্গ ভঙ্গিমায় সাজতেন দেখে নূরের শরীর তিরতির করে জ্বলে উঠল। তারপর চিরুনিটা ফেলে দিয়ে আয়াসের কাছে দিয়ে পাঞ্জাবিটা ধরে বলল, এত পারফিউম লাগালেন কেন? হ্যাঁ, মেয়ে পটানোর ধান্দা? পরকিয়া করবেন? বংশের ধারা বজায় রাখবেন? আমিতে চলছে না বুঝি? আয়াস ওর পাঞ্জাবির কলার থেকে নূরের হাতটা সরিয়ে বলল, আফু সোনা, নেক্সট টাইম এভাবে রিড করে আমার জামার কলার ধরে কথা বলার সাহস দেখাবে না। আই হেট ইট। আর কাজে যাচ্ছি, একটা অযথা কথা বাড়িও না। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। আয়াসের এমন হঠাৎ পরিবর্তে নূর থ হয়ে গেল, কি বলবে বুঝছে না। আসলেই মানুষটাকে বুঝে ওঠা মুশকিল, এই ভালো তো এই খারাপ। নূরের মনটা খারাপ হয়ে গেল। সন্ধ্যা নেমেছে অনেক আগেই, আর এখন আয়াস কোথায় যাবে নূর জানে না। আর এই গ্রামে ভর সন্ধ্যায় যাওয়ার মতো জায়গায় বা কোথায় আছে সেটাই নূর বুঝতে পারছে না। কথাটা ভেবে চুলটা হাত খোঁটা করে মাথায় ঘোমটা টেনে ঘর থেকে বেরোতেই একটা মেয়ে বেশ জোরে জোরে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন চলে গেল। নূর বেশ অবাক হল, কারণ এটা তো সেই মেয়েটা যে দুপুরবেলা ওই ঘরটাতে খাবার নিয়ে গিয়েছিল। মেয়েটার দৌড়ানোর গতি বেশ। নূর ভাবল যে ওর পিছু পিছু যাবে, যে মেয়েটা কোথায় যাচ্ছে। তাই মেয়েটার পিছু পিছু পা চালালো, কিন্তু এভাবে পা চালালেও ধরতে পারবে না, তাই নূর ও মেয়েটার পিছু পিছু ছুটল। উকিল সাহেব বসে আছেন বাড়ির বড় হলো ঘরে, তার সামনে বসে আছে আয়াস আর ওর মামা। ওর মামা গাল থেকে হাতটা নামিয়ে উকিলকে উদ্দেশ্য করে বলল, আমি আমার বাবার একমাত্র সন্তান, আর আমার বোন ছিল যে মারা গেছে প্রায় 8 বছর হলো, তাই তার বা তার পরিবারের কোনো দাবিদাবা আছে কিনা আমি জানতে চাই। কথাটা বলে আয়াসের দিকে তাকিয়ে বললেন, তোমার কি কিছু দাবি দেওয়া আছে? আয়াস মুচকি হেসে গাঢ় কণ্ঠে বলল, লুকিয়ে শিকার করে শেয়াল, রাতের অন্ধকারে নিস্তব্ধে, আর বাঘ কখনো গোপনে শিকার করে না, সে বীরের মতোই সকলের সামনে শিকার করে। আর আমি সেই প্রকার কাপুরুষ নয় যে কি অন্যর সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করব, তাই আমার কোনো দবি দেওয়া নেই। আয়াসের মামা তার হাতটা মুঠিবদ্ধ করলেন, তারপর বললেন, খালি হাতে এসেছ, তাহলে খালি হাতেই ফিরতে হবে, এটা মনে রেখো। আয়াস মুচকি হাসল, তারপর বলল, সবসময় যে অন্যর চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে তা কোথাও লেখা নেই। খালি হাতে এসেছি ঠিকই, কিন্তু খালি হাতে ফিরব নাকি হাত ভরে ফিরব কে বলতে পারে। ওনাদের দুজনের কথা শুনে উকিল ঘাবড়ে গিয়ে বললেন, কোনো সমস্যা? আয়াস না বলে সেখান থেকে উঠে চলে এলো। আয়াসের মামু আয়াসের যাওয়ার পানে চেয়ে রইলেন। নূর ছুটছে সেই মেয়েটার পিছনে। জানে না যে মেয়েটা ঠিক কোথায় যাচ্ছে। মেয়েটা যেন তার পায়ের পদধ্বনির সাথে সাথে আরও কোনো একটা বাড়তি পদধ্বনি শুনে থেমে গেল। তারপর হঠাৎ থেমে যেতেই নূরও থেমে গেল। চারিদিকে পিনপতন নীরবতা, আর অন্ধকারের মাঝে দেওয়ালে দেওয়ালে মশাল জ্বলছে। আগুনের হলুদ আভায় নূরের মুখটা ঘেমে নিয়ে একাকার। মতেটার চোখ দিয়ে জল টুপিয়ে টুপিয়ে পড়ছে। সে যে কাঁদছে এটা তারই বহিঃপ্রকাশ। নূর চমকে গেল, ও ধরা খেয়ে গেছে। সত্যিই তো ধরা খাওয়ার মতোই কাজ করেছে নূর।
একটা মানুষ যখন দ্রুত গতিতে দৌড়ায় আর তার পিছন পিছন আর একটা মানুষও যদি সমান তালে দৌড়াতে থাকে তাও এত নিস্তব্ধতার মধ্যে, তাহলে এটা বোঝা খুবই সহজ একটা মানুষের জন্য যে তার পিছনে কেউ দৌড়াচ্ছে। তেমনি তার ক্ষেত্রেও ঘটনাটির ব্যতিক্রম হল না। মেয়েটি নূরের দিকে তাকিয়ে আছে অশ্রুমাখা এক ভয়ঙ্কর দৃষ্টিতে। নূর মেয়েটার চোখের দিকে তাকিয়ে 2 কদম পিছিয়ে গেল। হাতে নাতে ধরা খেয়েছে ও, ইচ্ছা করছে পালাতে। এটা যদি স্বপ্ন হতো তাহলে নূর প্রাণপণে চেষ্টা করত পালানোর, কিন্তু এটা যে স্বপ্ন না, এটা হলো বাস্তবতা। আর বাস্তবটা তেতো হলেও তাকে মানিয়ে নেওয়াটা ভীষণ কঠিন। আর তার থেকে দূরে পালিয়ে পালিয়ে বেড়ানোটা হলো আলাদিনের প্রদীপে হাত ঘষে কিছু চাওয়ার মতো, অর্থাৎ বাস্তবকে পিছু ছাড়ানো দুষ্কর। নূর 2 কদম পিছিয়ে গেল। শাড়ির আঁচলটা টেনে গলার ঘাম মুছতেই সেই আধ পড়ে শাড়ি পর মেয়েটা একটু রাশ ভারী করে বলল, কি চাই তোমার? কি কারণে এসেছো এখানে আর আমার পিছুই বা নিচ্ছ কেন? নূর এদিক ওদিক চেয়েও চাইতে পারছে না, সাহসে কুলাচ্ছে না। নূর একটু ফিচেল কণ্ঠে আমতা আমতা করতেই মেয়েটা গলা ছেড়ে হুঙ্কার দিয়ে বলল, যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, আর কখনো এখানে আসবে না, আর না এই গলির সীমা অতিক্রম করবে না, অন্যথায় নিজের বিপদ নিজেই টেনে আনবে নয়তো। নূর ভয় কুকড়ে গেল। কাপা কাপা কণ্ঠে কিছু বলতে চাইলেই মেয়েটা আবার বলল, বলেছি না, যাও। নূরের শরীর কেঁপে উঠল, শরীরের লোমগুলো শিউরে উঠল, ঠোঁট কাঁপছে। জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে অনেক কিছু, কিন্তু চাইলেও কিছু বলতে পারবে না, কারণ ইতিমধ্যেই দ্রুত সেই স্থান পরিত্যাগ করার নির্দেশ পেয়েছে। নূর এক পা করে পিছিয়ে যেতে লাগল, তারপর হঠাৎ দৌড়ে চলে গেল সেখান থেকে। অন্ধকার বারান্দার গলিটা পার করতেই নূর হাঁপাতে লাগল আর বড় বড় শ্বাস নিতে লাগল। কানে বাজছে সেই মেয়েটার পদধ্বনি। নূর আড়াল থেকে উকি মেরে দেখতেই দেখল মেয়েটা আগের ন্যায় ছুটছে, যেন কিছু একটা হারিয়ে যাওয়ার পথে। নূর বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, হাজার ও ভাবনা চিন্তা মনের মাঝে কড়া নাড়ছে। এক মুহূর্তেই যেন সব কঠিন কঠিন আর রহস্যর বেড়াজালে ঘেরা উত্তরগুলো পেতে ইচ্ছে করছে ভীষণ। চোখ বন্ধ করল নূর, বুক দুরুদুরু করছে এখনও। কিছুক্ষণ আগের ঘটনাটা ভাবলেই শিউরে উঠছে আর শরীর কাঁপছে। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হবে না জেনে ঘরের দিকে পা বাড়ালো। তাছাড়া মেয়েটা যদি ফিরে আসার সময় আবার নূরকে সেখানে দেখে তাহলে লোক জড়ো করে কি কেচ্ছা কেলেঙ্কারিটাই না করবে, সেই ভয়ে সেখানে আর দাঁড়াতে ইচ্ছা করল না। নিজেও খানিকটা দৌড়ে ঘরে এলো। আসার আগে মেঝো মামির ছোট বউকে পাশ কাটিয়ে এসেছে। নূরের দৌড়ানোর গতিতে উনি নূরকে আর কিছু জিজ্ঞাসা করে ওঠার সময় পায়নি। নূর ঘরে এসে দরজা দিল। এক সময়ে নতুন করে একটা বিপদের মুখে পড়ছে ও, যদিও বিপদটা নিজে ঘাড়ে করে নিয়েছে নূর। উনি এখন ডাকলেও দরজা খুলবে না নূর, কারণ উত্তর দেওয়ার মতো কোনো ভালো যুক্তি ওর কাছে নেই। থাকলেও নূরের কথা বলার ভঙ্গি শুনে ঠিক ধরে ফেলবে যে মিথ্যা বলছে, কারণ নূর মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে গেলেই ওর গলার স্বর কাঁপে, শরীরে একরাশ নার্ভাসনেসে ভরে যায়। কথাটা ভেবে দরজাটা হালকা করে ঠেলে দিয়ে বিছানায় এসে জড়সড় হয়ে শুয়ে পড়ল। আর যাই হোক, এই বড়ির বউরা করোর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করল আর মনে করতে লাগল পুরনো সব কথা। আপাতত আয়াসের সব ভাবনা চিন্তর কোনো অংশই নূরের মগজে নেই। হঠাৎ করে দরজার খট করে খোলার আওয়াজ হতেই নূর চোখ মুখ খিচে আরও জড়সড় হল। হয়তো ছোট বউ এখন জিজ্ঞাসাবাদ করত এসেছে, তাই নূর ঘুমানোর ভান করল। হঠাৎ চারিদিকে আবার নিস্তব্ধতায় ছেয়ে যেতেই নূর চোখ খুলবে কি ভাবল, সেই সময় পেট থেকে শাড়ির আঁচলটা সরিয়ে অপর একটা হাত ওর হাতকে স্পর্শ করে ঘাড়ে এসে নামতেই নূর একটু থিত হল। ঠোঁটের স্পর্শগুলো গলায়, ঘাড়ে আর গালে এসে পড়তেই বুঝতে বিন্দুমাত্র দ্বিধা হল না, বুঝতে যে আয়াস এসেছে। আয়াসের ঠোঁটের স্পর্শগুলোর সাথে সাথে কোমরে আর পেটে হাতের স্পর্শগুলোও বাড়তে লাগল। নূর হালকা চোখ খুলে বেশ নরম কণ্ঠে বলল, সরে যান, কাছে আসবেন না। কিন্তু আয়াস কখনোই নূরকে পরোয়া করেনি, তাই আজও কোনো কথা গায়ে না মেখে নূরকে সোজা করে শোয়াতেই নূর চোখ খুলল। শাড়ির আঁচলটা শরীর থেকে আরও বেশি সরাতে গেলেই নূর বলে উঠল, আপনার যখন আবার মন মেজাজ ঠিক হবে, যখন মনে হবে যে আমিও একটু ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, তখন না হয় কাছে আসবেন।
এই কখনো মেঘ কখনো রোদ্দুরের মতো লুকোচুরি খেলা আমার সবসময় ভালো লাগে না, বড্ড একঘেয়েমি চলে এসেছে। সামান্য অভিমান মিশ্রিত কণ্ঠে বলল নূর, কারণ কিছুক্ষণ আগে আয়াসর প্রতি আচমকাই যে ব্যবহারগুলো করে গেছে সেগুলো নূরের কাম্য না, তাই এক্ষেত্রে নূরের কথাটা বলাটা জায়েজ। কথাটি শোনার পর আয়াস বেশ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল। নূরের চোখের দিকে তাকিয়ে আয়াস কি ভেবেছে নূর জানে না, বা ওর কথাগুলো আয়াসের মনে গিয়ে আঘাত করেছে কি তাও জানে না। কিন্তু হঠাৎ আয়াস নূরের ঠোঁটের দিকে এগোতে গেলেই নূর অবাক হলো। তবে তৎক্ষণাৎই কারোর ভাঙা কণ্ঠে কান্নার তীব্র আওয়াজ শুনে নূর আয়াসকে ধাক্কা মারল। আয়াস দূরে ছিটকে গেল। নূর উঠে বসতেই দেখলো আয়াস ওর দিকে বেশ রাগী চোখে তাকিয়ে আছে। আয়াসের দৃষ্টি উপেক্ষা করে নিচের দিকে তাকাতেই আয়াস রুম থেকে বেরিয়ে গেল। নূর মনে মনে একটু কষ্ট পেল এটা ভেবে যে আয়াসকে ও আচমকাই ধাক্কা মারল তাতে আয়াস কি না কি ভাববে ওকে। শাড়ির আঁচলটা ঠিক করে বিছানা থেকে নেমে ঘোমটা টেনে নিল নূর। বাইরে যাবে, কারণ বাইরে থেকে কান্নার আওয়াজটা ক্রমশ গাঢ় হয়ে আসছে। প্রথমে একজন কাঁদছিল, কিন্তু এখন বেশ কয়েকজনের কান্নার আওয়াজ আসছে। নূর ঘরের বাইরে আসতেই দেখলো বাড়ির বউ সহ কাজের লোকেরা ছুটছে। নূর ওদের মাঝের একজন বাড়ির বউকে জিজ্ঞাসা করল, ভাবি ছুটছেন যে? কারোর কোনো বিপদ হল? ছোট মামির বড় বউ খানিকটা কাদো কাদো কণ্ঠে বললেন। বড় মা একটু আগে মারা গেছে, মানুষটা খুব ভালো, তবে এত তাড়াতাড়ি যে তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন এটা ভাবিনি। কথাটা শোনা মাত্রই নূরের পা দুটো যেন থেমে গেল সামনের দিকে, আর এগোতে চাইল না। নূর রীতিমতো স্তব্ধ। এমন একটা খবর শোনার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না। সবাই নূরের পাশ কাটিয়ে ছুটছে। নূরের চোখের কোণে অজান্তেই জল জমে এলো। যে মানুষটাকে দেখেনি তার প্রতি অদ্ভুত এক চাপা কষ্ট জমা হয়ে এলো। নূর ও এবার সবার সাথে পা চালিয়ে হাঁটল। যেই ঘরটার সামনে মানুষজন জড়ো হয়ে আছে সেই ঘরটাতেই তো সেই বউটা দুপুরবেলা খাবার নিয়ে গিয়েছিল, আর সেই তো কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে কোথাও যাচ্ছিল। তাহলে আমি যাকে এতক্ষণ মানসিক রোগী ভাবছিলাম তিনি আর কেউ নন, বড় মামি। কথাটা ভাবতেই যেন নূর কেঁপে উঠল। কোনো কিছুই মিলছে না, সবকিছু গরমিল। মানুষের ভিড় কাটিয়ে নূর তার মুখটা দেখার চেষ্টা করল। তার মুখটা রুগ্ন, চোখের নিচে কালি, শরীরের গঠনও ভেঙে গেছে। মাথার চুল এলোমেলো, পরনে ময়লা একটা শাড়ি। যৌবনকালে তিনি যে বেশ রূপতী একজন ছিলেন তা তার মুখের গঠন দেখলেই বোঝা যায়। খুব বেশি বয়স তো তার না, মাত্র 47, তাই তার মুখটা এক পলক দেখে এত কিছু কল্পনা করতে নূরের অসুবিধা হলো না। সেই বউটাও ওখানে বসে কাঁদছে। তাহলে হয়তো তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে উনি আর বাঁচবেন না, হয়তো অবস্থা খারাপ, তাই হয়তো তাকে শেষবারের মতো বাঁচানোর জন্য কাউকে ডাকতে গেছিলেন। কিন্তু সবার থেকে বেশি তিনি কাঁদছেন। তার এত কান্নার কারণটা কি? কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছে নূর। ওনার মতো একজন রূপবতী বউ থাকতেও আয়াসের মামার এতগুলো বিয়ে করার প্রয়োজনীয়তা আয়াসের বলার আগে অবধি নূর একরকমভাবে নিজের মনকে বুঝিয়েছিল, কিন্তু এখন যে আর মন মানছে না। বেশ পা চালিয়ে ঘরে এলো নূর। ফোনটা হাতে নিয়ে ফোন করল ইফার কাছে। ইফার বদলে ফোনটা ধরল আয়াসের খালাম্নি মানে ইফার মা। ফোনটা ধরতেই নূর বলল, হ্যালো ইফা, শুনছ? এটুকু কথা শুনতাই ইফার মা বললেন, আরে বৌমা আমি খালামনি, ইফা এখানে নেই তাই আমি ফোনটা ধরলাম। কিছু বলতে ইফাকে? নূর এবার উত্তেজিত হয়ে বলল, খালামনি তোমার বড় ভাবি মারা গেছেন কিছুক্ষণ আগে, তুমি বাবাকে খবরটা দিও আর তাড়াতাড়ি চলে এসো। নূরের কথাটা শুনে উনি অবাক হয়ে বললেন, আরে বৌমা কি বলছো এটা? আমার ভাবি আসবে কোথা থেকে? আমার তো কোনো ভাইই নেই। কথাটা শুনে নূর বিরাট একটা ঝটকা খেল। কি বলছেন উনি এসব? নূর একটু না অনেকটাই অবাক হয়ে বলল, খালামনি তোমার বড় ভাবি মারা গেছেন আর তুমি বলছো যে তোমার ভাবি নেই? উনি এবার কিছু একটা ভেবে বললেন, ও হ্যাঁ হ্যাঁ আছে তো, আমার ভাবি আছে। বড় ভাবি মারা গেছেন?
আমার একটাই ভাবি আর এত তাড়াতাড়ি মারা যাবে ভাবিনি। কথাটা বেশ ভাঙা গলায় বললেন উনি। নূর শুনে খুব অবাক হল, উনি কি আদেও সত্যি বলেছেন, কিন্তু ওনার কথা শুনে তা মনে হচ্ছে না। আর একটাই ভাবি মাত্র? তাহলে আয়াসের মামার তো 4টে বিয়ে, উনি কি জানেন না? কথাগুলো নূরের মাথায় আসলো, তারপর বলল, হ্যাঁ তোমার ভাবি, তোমরা তাড়াতাড়ি এসো। কথাটা বলে রেখে দিল নূর। ইফার মায়ের কণ্ঠস্বরটা ছিল কাপা। তিনি সত্যি বলেননি সেটুকু সম্বন্ধে নূর নিশ্চিত। আর উনি কেনই বা বললেন ওনার একটাই ভাবি? তাহলে কি উনি আয়াসের খালাম্নি নন? এর পিছনে কি কোনো বড় একটা সত্য লুকিয়ে আছে? কথাগুলো ভাবতেই নূরের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তবে ও সবকিছু আয়াসের থেকে জেনেই ছাড়বে, আজ না হয় অন্য দিন। আসল সত্যিটা কি? আয়াস রুমে ঢুকতেই নূর আয়াসের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। নূর কিছু বলছে না দেখে আয়াস নূরের পাশে বসে বলল, খালাম্নিকে ফোন করে খবর দিয়েছ আফু সোনা? নূর কিছু বলছে না, এখনো আগের মতোই আয়াসের দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। আজ আর ঠিক করে কথা বলার মন মানসিকতা নেই। ওদের জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো নূর জানে না, আজ ওর সবটা জানার প্রয়োজন। আয়াস এবার খানিকটা গাঢ় কণ্ঠে বলল, কি হয়েছে, কিছু বলছো না যে? নূর আর চুপ করে থাকতে পারল না, ঝাঝালো কণ্ঠে বলল, কিসের খালাম্নি আপনার উনি? উনি তো আপনার নিজের খালাম্নি নন, তাহলে কিসের এত অভিনয় আপনাদের? আমি একটা বাইরের মেয়ে, আর আমার সামনে কিসের এত আত্মগোপনের প্রয়োজনীয়তা আপনাদের বলুন? আয়াস নূরের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে ফেলল। নূর কোচকানো চোখে আয়াসের দিকে তাকিয়ে রইল। আয়াস বলল, এই না হলে আমার বউ? নূর আগের তুলনায় আরও রেগে গিয়ে বলল, অযথা ছলনা করা কথাবার্তা বলে আজ আপনি আমাকে ভোলাতে পারবেন না। হয় আপনি আজ সব বলবেন, না হলে আমি। কথাটুকু শোনার পর আয়াস বলল, না হলে তুমি কি করবে আফু সোনা? নূর এবার চোয়াল শক্ত করে বলল, না হলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। আর যাই হোক, কখনো এভাবে একটা সংসার হয় না। আয়াস নূরের গালে স্লাইড করতে করতে বলল, এত সাহস তোমার আছে আফু সোনা? নূর এবার আয়াসের হাতটা ঝাড়ি মেরে বলল, সাহস তৈরি করে নিতে আর কতক্ষণ? নূর আবারও বলে উঠল, শেষবারের মতো বলছি, আপনি কি বলবেন নাকি না? আয়াস চুপ করে রইল আর মুচকি মুচকি হাসল দেখে নূর রাগে তিরতির করে উঠল। বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আয়াস নূরের হাতটা ধরে ফেলল। নূর হাত ছাড়াতে গিয়েও পারল না। এবার রেগে গিয়ে বলল, হাত ছাড়ুন, না হলে খারাপ হবে। আপনাকে এতদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজ থেকে তা হয়তো আর সম্ভব না, কারণ পুরো মিথ্যার জগতে থেকে নিজেকে ঢেকে রাখা আমার পক্ষে সম্ভব না, আর আমি পারব না। আয়াস নূরের হাতটা ছেড়ে বলল, আজকে আমরা সেই রাজকুমারীকে খুঁজব আফু সোনা, তারপর সবটা জানাবো তোমাকে। নূর চমকে গেল, অবাক হয়ে বলল, মানেটা কি? মজা করছেন আমার সাথে? রাজকুমারী যে কল্পনাতে, তা কি এখন ভুল প্রমাণিত করতে চাইছেন? আয়াস এবার উচ্চস্বরে হেসে বলল, চলো তাহলে কল্পনাটাকেই না হয় বাস্তব করার চেষ্টা করি, তাতে ক্ষতি কি? এতে যদি রজকুমারী ফিরে আসে? নূর কিছু বুঝল না, তবু আয়াস কথাটা যখন বলেছে এমনি এমনি নিশ্চয় বলেনি, সেটা ভেবে নূর আয়াসের কথাটা বিশ্বাস করে বলল, কোথায় আছে সেই রজকুমারী? আর সেই বা আপনার কি হয়? আর তাকে কোথায় পাব? আয়াস পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে বলল, এই জমিদার বাড়ির কোনো গোপন কক্ষেই আছে সে, আর তাকে খুঁজতে আমাকে সাহায্য করবে তুমি। কখন কিভাবে কি করতে হবে আমি সব তোমাকে জানাব। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর থ হয়ে রইল, তাহলে কি ওর স্বপ্নটাও সত্যি? এই রাজকুমারী, সেই রাজকুমারীর স্বামীর পরকীয়া, সেই অন্ধ মানবী, সবই কি সত্যি?
কথাটা ভাবতেই নূর কেঁপে উঠল, তবে ওর কাছে সবচেয়ে যে বড় প্রশ্নটা থেকে যায় তা হল আয়াসের সাথে তার সম্পর্ক কি? কে সে? আর নূরই বা তাকে সাহায্য করবে কিভাবে? কথাগুলো একত্রে মাথার ভিতর অদ্ভুত রকম একটা চাপ সৃষ্টি করছে। পাগল পাগল লাগছে নূরের নিজেকে। চারিদিকে কান্নার রেশ কেটে ওঠেনি এখনো, সবাই কেঁদেই চলেছে। নূর দূর থেকে সেই বউটাকে দেখছে কিভাবে মাটিতে লুটিয়ে পড়েছে সে। তাকে দেখে নূরের চোখে জল চলে এলো। মেয়েটাও হয়তো শেষ পর্যন্ত ওনাকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করেছে। নূরের পাশে দাঁড়িয়ে রয়েছে ইফার মা, আর তেহেরাত সাহেব দূরের একটা চেয়ারে একা একা বসে আছেন। মুখ দেখে তার মনের অবস্থা বোঝার উপায় নেই। নূর একবার ওনার দিক থেকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নূর এবার পাশ ফিরে তাকাতেই ইফার মায়ের সাথে চোখাচোখি হল। উনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। ওনাকে দেখে নূরের মাঝে সুপ্ত রাগ জেগে উঠল। উনিও এতদিন ধরে মিথ্যা বলে এসেছেন ওকে, এমনকি ইফাও। সবার প্রতি ভীষণভাবে বিরক্ত নূর। নূর ওখান থেকে চলে আসতে গেলেই ইফার মা বললেন, কোথায় যাচ্ছ? নূর বেশ কিছুক্ষণ থেমে বলল, একটু রুমে যাচ্ছি, শরীরটা অসুস্থ লাগছে, ভীষণ অস্বস্তি হচ্ছে, বমিও লাগছে খুব। উনি ব্যস্ত হয়ে বললেন, আমি যাই তোমার সাথে? নূর একটু রাগী কণ্ঠে বলল, না, তার দরকার হবে না, আমি একাই পারব। কথাটা বলে নূর খানিকটা দ্রুত পায়ে হাঁটল। হ্যাঁ, সত্যিই বমি পাচ্ছে ওর। এতক্ষণ তো ও ঠিকই ছিল, হঠাৎ শরীরটা অসুস্থ হয়ে গেল। কল ঘরে যেতে না যেতেই বমি করে ফেলল। শরীরটা ভীষণ রকম ক্লান্ত। সারা বাড়ি জুড়ে মানুষজন ভর্তি, দমবন্ধ করা পরিবেশ। নূর চোখ মুখ ধুয়ে ঘরে যেতেই আয়াস হাত ধরে টানতেই নূরের ক্লান্ত শরীর আর টাল সামাল দিতে পারল না। একটু হুমড়ি খেয়েই পড়ল আয়াসের ওপর। আয়াস হয়তো ব্যস্ততার মাঝে ছিল, তাই খেয়াল করতে পারেনি যে নূর অসুস্থ। আয়াস নূরকে ধরে ফেলল, তারপর অনেক ব্যস্ততার সাথে বলল, শোনো আফু সোনা, সামনে একটা বিরাট সুযোগ আসছে। হাতছাড়া করলে আর হয়তো সেই সুযোগ পাব না। কাজটা তোমাকেই করতে হবে। নূর ফুরবল অনুভব করলেও আয়াসের মুখ দেখে খানিকটা শক্তি পেল। তার ওপর আয়াস ওকে একটা কাজ দিয়েছে, সেটাও ঠিকঠাক করে হবে। ও জানতে চায় কে সেই রাজকুমারী আর কে হয় সে আয়াসেরও। তারপর রাজকুমারীর বোনের কাহিনী সে জানতে চায়। নূর একটু তাজা কণ্ঠে বলল, বলুন কি করতে হবে? আয়াস এদিক এদিক তাকিয়ে হঠাৎই নূরকে বুকে টেনে নিল। নূর তো অবাক, তবুও কিছু বলল না। আয়াসের বুকে এক প্রকার প্রশান্তি অনুভব করছে ও। আয়াস এবার নূরের কানে ফিসফিসিয়ে বলল, শোনো আফু সোনা, আর কিছুক্ষণ পর বড় মামির দাফনের কাজ শুরু হবে। তখন তুমি সেই বউটার কাছে যাবে যে ওনার খেয়াল রাখত। তারপর তাকে জিজ্ঞাসা করবে যে প্রিয়ন্তী মুস্তফা কোথায়। কথাটা শুনে নূর অবাক হল না, কারণ নূর আয়াসের মায়ের নাম এখনও জানে না। নূর অবাক হয়ে বলল, আমি জিজ্ঞাসা করলেই কি উনি এত সহজে বলে দিবেন? আয়াস অনেক ভরসা নিয়ে বলল, হ্যাঁ বলবে, কারণ একমাত্র সেই জানে যে রাজকুমারী কোথায়। নূর এবার আয়াসে ছেড়ে বলল, আপনি কি রেশিওর হচ্ছেন যে উনি এত সহজে সব বলবেন? আয়াস নূরের গালে হাত রেখে বলল, সে বলবে, বলতে বাধ্য। তুমি শুধু তাকে বলবে যে বড় মামিকে কে মেরেছে সেটা তুমি জানো, আর সে যদি বলে তাহলে তুমি প্রমাণ সহ জানাবে যে কে তাকে মেরেছে। নূরের সারা শরীর শিউরে উঠল, কেঁপে উঠে বললেন, কি বলছেন এসব? উনাকে খুন করা হয়েছে? কে করেছে? কেন করেছে? আয়াস নূরের কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, এখন এত কিছু জানতে চেয়েও না আফু সোনা। এখন আমি বলতে পারবো না, পরে সবটুকু বলবো তোমাকে। নূর বলল, কিন্তু আমি তো জানি না যে কে খুন করেছে, তাহলে ওনাকে কি বলবো? আয়েশো মুচকি হেসে বলল, তুমি না জানলেও বলবে যে জানো, আর তাকে রীতিমতো তুমি বাধ্য করবে বলতে যে প্রিয়ন্তী মুস্তফা কোথায় সেটা বলতে, বুঝলে? নূর মাথা নাড়াল, সব কেমন মাথার ওপর দিয়ে যাচ্ছে।
নূর আবার বলল, কিন্তু আমি তো সত্যিই কিছু জানি না। আয়াস বেরিয়ে যেতে যেতে বলল, আফু সোনা। নূর তাকিয়ে বলল, বলুন। আয়াস ওর বুকে হাত রেখে বলল, না বললেও কিন্তু ভালোবাসি। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর স্তব্ধ হয়ে গেল, ও কি ঠিক শুনেছে? আয়াস ওকে ভালোবাসি বলেছে। বড় মামির দাফনের কাজ শেষ হয়েছে। ওনাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মহিলারা বলতে গেলে সব একই জায়গায়। নূরের শরীরটা ক্লান্ত লাগছে, তবুও নূর গেল ওই বউটাকে খুঁজতে লাগল। এত ভিড়ের মানুষের মধ্যে বউটাকে কোথায় খুঁজে পাবে ও বুঝতে পারছে না। যেখানে এতক্ষণ সেই বউটা বসেছিল ওখানেও এ নেই। এত বড় বাড়িতে ঠিক কোথায় খুঁজবে ওনাকে বুঝতে পারছে না নূর। তারপর হঠাৎ মাথায় এলো যে এখনো তো ওই ঘরটাতেই খোঁজা হলো না যেখানে বড় মামিকে রাখা হতো। নূর একটু তাড়াতাড়ি সেদিকে গেল, যদি ওখানে থাকে। রাত পেরোলেই সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার কথা, কিন্তু এমন পরিস্থিতিতেও এই কার্যপদ্ধতি চলবে কি নূর জানে না। তবুও এই বাড়ির লোকেরা বড় মামিকে নিয়ে যতটা উদাসীন ছিল তাতে মনে হয় না যে এতে তাদের কোনো যায় আসে। বরং তারা হয়তো ভাববে যে তাদের ঘর থেকে একটা আপদ বিদায় হলো। একমাত্র ছোট মামিকে ছাড়া আর ছোট মামির বড় বউকে ছাড়া নূর কাউকে কাঁদতে দেখেনি। নূর খানিকটা দৌড়েই সেখানে গেল। শরীরের আপাতত অবস্থা কি তার কোনো খেয়াল করছে না এখন। রাত এখন 9টার মতো বাজে। নূর দৌড়ে হুড়মুড়িয়ে ঢুকলো সেই ঘরে। আচমকায় দরজাটা খুলে ঘরে ঢুকায় ঘরের মধ্যে থাকা মেয়েটা চমকে উঠল। নূর সেখানে মেয়েটাকে দেখে আকাশের চাঁদ খুঁজে পেল যেন। মেয়েটা এক প্রকার চমকে উঠল। মেয়েটা কিছু এটা করছিল আর তখনই নূর এলো, কিন্তু সে কি করছিল তা নূর বুঝতে পারেনি। নূরকে দেখে মেয়েটি বলল, তুমি এখানে কি করছো? তুমি এখানে যাও এখান থেকে। মেয়েটার গলার আওয়াজ আর চোখ মুখের অবস্থা দেখে নূর ভয় পেল, কিন্তু ভয় পেলে যে চলবে না তাই সাহস নিয়ে বলল, আমি জানি বড় মামি কি রে মারা গেছেন আর কিভাবে খুন হয়েছেন তাও জানি। মেয়েটা এবার পাগলের মতো করে বলল, তুমি কি করে জানলে? আর হঠাৎ এই কথা বলছো, তোমার উদ্দেশ্য কি? নূর অন্য দিনের মতো ভয় পেয়ে ঘাবড়ে গেল না, বেশ সাহসের সাথেই বলল, হ্যাঁ অবশ্যই আমার উদ্দেশ্য আছে, কিন্তু আমি বলবো একটা শর্তে। উনি অবাক হয়ে বললেন, আমার জানতাম তোমার কোনো স্বার্থ আছে। নূর ঢোক গিলে বলল, হমম। কতটা শোনা মাত্রই মেয়েটা হো হো করে হেসে উঠল, তারপর বলল, কি প্রিয়ন্তী মুস্তফাকে খুঁজতে এসেছ বুঝি? নূর কথাটা শুনে চমকে গেল। ভয় আর তার কথা বলার ধরনে খানিকটা পিছিয়ে গেল। মেয়েটার চাহনিটা অদ্ভুত লাগছে নূরের কাছে, তবুও সাহস নিয়ে বলল, হমম, ঠিক ধরেছ তুমি, আমি ওনাকেই খুঁজতে এসেছি। কোথায় উনি? উনি তখন ঘর কাঁপানো একটা হাসি দিয়ে বললেন, তুমি জানো আমি কে? ওনার বলার ধরন দেখে নূর একটু ভয় পেয়ে গেল, তারপর বলল, কে আপনি? আমি এই বাড়ির বড় বউ, যে মারা গেছেন তার বড় ছেলের বড় বউ, কিন্তু এই বাড়িতে আমার কোনো পরিচিতিই নেই। কেন জানো? নূর চমকে গেল ওনার কথা শুনে, তারপর বলল, কেন? উনি এবার বলতে শুরু করলেন, শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য। নূর বুঝতে পারছে না কিছুই, তাই অবুঝের মতো বলল, মানে কি বলছেন বুঝতে পারছি না। উনি অবাক হয়ে তাকিয়ে বললেন, কথা বলার ভাব দেখে তো মনে হচ্ছে না যে ভাজা মাছটা উল্টে খেতে পারো না। প্রিয়ন্তী মুস্তাফাকে খুঁজতে এসেছ আর এটা প্রমাণ করছো যে কিছু জানো না। হাস্যকর না বিষয়টা? নূর অবাক হয়ে বলল, আমি সত্যিই কিছু জানি না, কাইন্ডলি যদি বুঝিয়ে বলেন। উনি এবার নূরের মুখের দিকে বেশ কিছুক্ষণ চাওয়াচাই করে বলল, তুমি সত্যিই কিছু জানো না? নূর মাথা নাড়াল।
উনি এবার বলতে শুরু করলেন, আমার শ্বশুরই তিনি। বেশ কয়েক বছর আগে তোমার শ্বশুর তেহেরাতের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। তা একদিন জানাজানি হয় যে দিন এই বাড়ির ছোট মেয়ে পালিয়ে যায় সেদিন। তারপর থেকে অনেক মানসিক অত্যাচার করা হতো আমার শাশুড়িকে। আমার শ্বশুর তার প্রতি বিমুখ হলেন, দূরে সরিয়ে দিলেন তাকে। এরপর অনেকগুলো বিয়ে করেন, যেটা উনি সহ্য করতে না পেরে দিন দিন মানসিক চাপে পড়েন। তারপর হঠাৎ একদিন ভীষণ রকম অসুস্থ হয়ে যান তিনি। বেশ পাগলের মতো আচরণ করেন। যখন এই বাড়ির নতুন বউরা কথাটা জানতে পারলে তার দিক থেকেও মুখ ফিরিয়ে নেয়। আমি এই বাড়ির বউ হয়ে আসি, তারপর আমার সাথে ওরা কাজের লোকের মতো ব্যবহার করত। এদিকে আসল কারণটা আমি জানতাম না। তারপর একদিন আমার স্বামী সবটা আমাকে বলেন, আর তারপর আমি ওনার দেখাশোনা করি। কথাটা বলে থেমে যেতেই নূর থ হয়ে দাঁড়িয়ে রইল। এগুলো কি শুনছে ও? এখন সবটা ওর কাছে জলের মতো পরিষ্কার। তার মানে আয়াসের বলা কথাগুলো ঠিক। রাজকুমারী আর কেউ না, ওর শাশুড়ি মানে আয়াসের মা। নূর শিউরে উঠল। নিজের শ্বশুরের প্রতি রাগটাও হল তীব্র, তবুও নিজেকে সামলে বলল, তাহলে আপনি প্রিয়ন্তী মুস্তফার খোঁজ পেলেন কিভাবে? কথাটা শুনে উনি বললেন, বাহরে, আমি জানব না? আমার স্বামী তো এতকাল ওনার দেখাশোনা করে আসছে। তাকে অন্ধ অবধি করে দেওয়া হয়েছে। প্রায় কয়েক বছর হয়ে গেল, তার হিসাব নেই যে ওনার সাথে আমার কথা পাশাপাশি বসে কথা হয় না। চোখে চোখ রেখে বলতে পারি না ভালোবাসি। প্রথমে তো বাধ্য হয়ে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর পারব না। শুধু মাত্র এই বাড়িতে অধিকার পাওয়ার লোভ দেখিয়ে ওরা আমাদেরকে দিয়ে এত কিছু করিয়েছে। এতদিন সহ্য করেছি, কিন্তু এখন আর না। ওরা আমাকেও বাঁচতে দেবে না। একে একে আমাদের সবাইকে শেষ করে দেবে, আর আমি তা হতে দেব না। তাই আমি তোমাকে প্রিয়ন্তী মুস্তফার কাছে পৌঁছে দেব, কারণ এরপর ওরা ওনাকে আর আমার স্বামীকে শেষ করে দেবে। আমি সব হারিয়েছি, আর নিজের স্বামীকে হারাতে পারব না। তাই তাড়াতাড়ি চলো, আর বেশিক্ষণ সময় নেই আমাদের হাতে। নূর এত কিছু শুনে অবাক হল। হচ্ছে কি এগুলো? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছে। এই বাড়ির প্রতিটা মানুষ মুখোশধারী। নূর কাপা কণ্ঠে বলল, কোথায় পাবো ওনাকে? বউটা বলল, আমার সাথে এসো। নূর চুপ করে রইল। হঠাৎ করে বউটা মাটিতে বসে পড়ে বিছানা পেতে রাখা মাদুর আর তোশকটা সরিয়ে দিল। সরিয়ে দিতেই সেই জায়গাটা জুড়ে কাঠের একটা ঢাকনা মতো দেখতে পেল। তারপর মেয়েটা তার কোমর থেকে একটা চাবি খুলে সেই ঢাকনাটা খুলতেই দেখতে পেল সেখান থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। নূর 2 কদম পিছিয়ে গেল। এত কিছু! তারপর ওই মেয়েটা নূরের দিকে তাকিয়ে বলল, আসো আমার সাথে। কথাটা বলে উনি নামতে লাগলো। নূর সেই সুড়ঙ্গের দিকে তাকালো। কত সিঁড়ি সেখানে, আর মাঝে মাঝে আগুন জ্বালানো আছে। মেয়েটা কি তাড়াতাড়ি নামছে, আর নূর ভয় ভয় ধীরে ধীরে নামছে। হঠাৎ সিঁড়িটা একটা জায়গায় এসে শেষ হতেই দেখলো একটা বিরাট জায়গা, আর তার মাঝে জেলের মতো লোহা দিয়ে ঘেরা অঞ্চল। সেখানে বসে আছেন সেই রাজকুমারী, যার গল্প নূর এতদিন শুনেছে আর আজ তাকে প্রথম দেখছে। চেহারার সেই জৌলুস আর নেই, মুখে বলিরেখা, চোখের নিচে কালি বিধ্বস্ত অবস্থা। তার পাশে একটা লোক বসে আছে, তার হাত ধরে সেই বউটা কাঁদছে। নূরের গলা ধরে এলো। সবকিছু মিলে মিশে একটা আবেগঘন মুহূর্ত। নূর প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে, উনিও নূরের দিকে তাকিয়ে আছে। মুখে আছে ক্ষীণ হাসি। নূর ধীর পায়ে এগোলো তার দিকে। নূরকে এগোতে দেখে উনিও উঠে দাঁড়ালেন। লোহার বেড়ি গুলো ধরে আছেন, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হঠাৎ বউটা তার স্বামীর হাত ধরে দাঁড় করিয়ে বলল, ফুপি, এটা আপনার বৌমা, আয়াসের বউ। ওনার চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত দিয়ে মুছে নিলেন। কথা বলার শক্তি পাচ্ছে না। নূরের চোখ দিয়েও আবেগে জল গড়াল। হঠাৎই কারোর পায়ের খটখট আওয়াজ শুনে ওরা সবাই ভয় পেয়ে গেল। বউটা ভয় পেয়ে বলল, খুব বড় ভুল হয়ে গেছে। আসার আগে দরজাটা দিয়ে আসা হয়নি। তাহলে আমরা কি ধরা খেয়ে গেলাম? ওরা সবাই অনেক ভয় পেয়ে গেল। হঠাৎ সিঁড়ি বেয়ে গটগট করে নেমে এলো আয়াস। আয়াসকে দেখে ওরা চমকে গেল।
বহু বছর পর নিজের ছেলেকে দেখে উনি স্তব্ধ হয়ে গেলেন। অপরদিকে আয়াসের চোখ থেকে জল গড়াচ্ছে। এই প্রথম নূর আয়াসকে কাঁদতে দেখল। আয়াসের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, প্রিয়ন্তী মোস্তাফার চোখ থেকেও ঝরছে জল। আজ কত বছর পর তার সাথে তার ছেলের দেখা হয়েছে তা উনি জানেন না। এই অন্ধকার কুঠুরিতে তিনি কতদিন কি কত মাস কি কত বছর কাটিয়েছেন তা উনি বলতে পারেন না। নূরের চোখের জল, শাড়ির আঁচল দিয়েও জলটা মুছে খানিকটা ভাঙা কণ্ঠে বলল, আপনার আম্মু। আয়াস চোখের জলটা মুছে ধীর পায়ে ওনার দিকে এগিয়ে গেল। প্রিয়ন্তীর গলার আওয়াজ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। নূর বউটার দিকে ইশারা করে বলল, তোমার এই ঋণ যে আমি বা আমরা কি করে শোধ করব জানি না, তবে এতদূর যখন দায়িত্ব নিয়ে এনেছ তখন ওনাকে মুক্তি করার দায়িত্বটাও সুন্দর করে পালন করেন ভাবি। উনি ওনার স্বামীর চোখের জল মুছে এবার চাবিটা হাতে নিয়ে ওনার গেটের তালা খুলতে যাবেন, তখনই আয়াস বলে উঠল, না, চাবি খোলা হবে না, যেমন আছে তেমনই থাকবে। আয়াসের কথা কানে যেতেই বাড়ির বড় ছেলে বলে উঠল, এটা তুমি কি বলছো ভাই? তালা খুলবে না কেন? আর দিনটার জন্য আমরা যে কত অপেক্ষা করেছি তা তুমি জানো না? নূর ও অবাক চোখে তাকিয়ে বলল, এটা আপনি কি বলছেন? আর তালা খুলবে না কেন? কারণটা কি? আয়াস গম্ভীর স্বরে বলল, না, তালা খোলা হবে না, যে যেখানে আছে সে সেখানেই থাকবে, তোমরা এখান থেকে চলো, ওদেরকে থাকতে দাও এখানে। আয়াসের মা আয়াসের দিকে তাকিয়ে ম্লান হাসলেন, তারপর রড ধরে মেঝেতে বসে বললেন, তোমরা এখান থেকে চলে যাও। আয়াসের কথা ওর মায়ের শুনে বলল, মামাকে একা ছেড়ে দাও, এতগুলো বছর যখন একা কাটাতে পেরেছি তখন আর বাকিটা জীবনও পারব, আর আমি এখানে বেশ আছি। কথাটা শোনা মাত্রই নূর দাঁতে দাঁত চেপে আয়াসের কলার ধরে বলল, আপনি কি পাগল হয়েছেন? আপনি কি মানুষ? নিজের মাকে এভাবে একা ফেলে রেখে যেতে কষ্ট লাগছে না? আমারই তো কষ্ট হচ্ছে দেখে, আর সে তো আপনার মা। আয়াস ওর জামার কলার থেকে হাতটা সরিয়ে বলল, একদিন বলেছিলাম না আমার জামার কলার ধরে কথা বলবে না, আই হেট ইট। কথাটা শুনেই নূর একটা থাপ্পড় মারল আয়াসের গালে। আয়াসের চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু নূরের ওর কাজের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, কারণ ও জানে যে ও যা করেছে ঠিক করেছে। আয়াস এবার জোরে ধমক দিয়ে বউটার দিকে তাকিয়ে বলল, এখান থেকে তুমি তাড়াতাড়ি যাও, না হলে আজকেই তোমার শেষ দিন। বউটাও আয়াসের এমন ব্যবহারে রেগে গেল, রেগে গিয়ে বলল, আমি আমার স্বামীকে আজ এখান থেকে নিয়েই যাব, আর আজ যদি না নিয়ে যাই তাহলে ওরা আমার স্বামীকে মেরাই দেবে, আর আমি তা কখনো হতে দেব না। কথাটা বলার সাথে সাথে আয়াস পকেট থেকে একটা কাগজে মোড়ানো পাউডার জাতীয় কিছু বার করে বলল, তোমার কোনো ধারণা আছে আমি এখন কি করতে পারি? বউটা না যতটা রেগে গেল তার থেকে নূর বেশি রেগে গেল, রেগে গিয়ে বলল, কি করতে পারেন আপনি? কি পারেন? হ্যাঁ, যে ছেলে নিজের মাকে দেখে রাখতে পারে না তার সব যোগ্যতাই তুচ্ছ। আয়াস এবার দাঁত কিরকির করে বলল, এই পাউডার যদি এখন তোমার স্বামীর নাকে সামনে ধরি তো 1 সেকেন্ড ও সময় লাগবে না, সে কোমায় চলে যাবে। কথাটা শুনেই বউটা ভয় পেয়ে গেল। নূর রেগে গিয়ে বলল, আপনার নামে তো আমি পুলিশে কমপ্লেইন করব, আপনি এসব নিয়ে ঘুরে বেড়ান। আয়াস হো হো করে হেসে বলল, হা হা, কাকে শেখাচ্ছে রাজার পাঠ? আমি একজন সায়েন্টিস্ট, আর আমার কাছে সব ধরনের পারমিশন থাকে, তাই ডু হোয়াটেভার ইউ ওয়ান্ট আফুসোনা। কথাটা শুনতাই নূর যেন আকাশ থেকে বলল, কি হ হো হো, মজা করছেন আপনি? আয়াস নূরের কাছে গিয়ে নূরের গালে স্লাইড করতে করতে বলল, কেন জানো না আফুসোনা? নূর আয়াসের কলার ধরে কাছে টেনে আনল, দাঁতে দাঁত চৈপে বলল, আই হেট ইউ।
কথাটা বলার সাথে সাথে নূর অঞ্জান হয়ে গেল। আয়াস তাড়াতাড়ি নূরকে ধরে নিয়ে নিল, আর এই ঘটনা দেখে সেই বউটা ভয় পেয়ে গেল। সে ভাবল আয়াসের সেই পাউডারের গন্ধে হয়তো নূর কোমায় চলে গেছে, তাই ভয়ে ভয়ে বলল, পপিজ আমার স্বামীকে কিছু করবেন না, আমি যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা, আমার স্বামীর যদি কিছু হয় তো আমি আপনাকে ছাড়ব না, মনে রাখবেন। কথাটা বলে উনি চলে যেতে নিলেই আয়াস বলল, উহু, ওই দিকে না, আমার পিছন পিছন আসুন। বউটা অবাক হল, তারপর বলল, মানেটা কি? কোথায় যাব? কথাটা বলতেই আয়াস ওর মায়ের দিকে মুচকি হেসে তাকাল। আয়াস নূরকে নিয়ে অন্য একটা গলির দিকে যেতে লাগল। তখন বউটা অবাক হল, এটা আবার কোনো রাস্তা? উনি আয়াসের পিছন পিছন গেলেন। প্রিয়ন্তী মুস্তফা দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলেন। বড় ছেলে বলে উঠল, আমরা কি এখান থেকে কখনো বার হব না? তোমার ছেলে তো চিরকালের মতো সব রাস্তা বন্ধ করে দিল, এখন ওরা যদি আমাদেরকে মেরে ফেলে? উনি মুচকি হেসে বললেন, আয়াস আমার ছেলে কৌশর, আমি তাকে জানি, সে কারণ ছাড়া কখনো কিছু করে না। বিগত ৮ বছর ধরে সে আমাকে খুঁজছে, আর তুমি কি ভাবলে যে সে এভাবে আমাকে হারাতে দেবে? কৌশর অবাক হয়ে বলল, মানে? মানে টানে কি আমি জানি না, তবে এটুকু বলবো যে অপেক্ষা করো। কৌশর কিছু বলতে যাবে উনি তখনই বললেন, উহু, শুধু অপেক্ষা করো। ওনারা বেশ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর হঠাৎই বেশ কয়েকটা পায়ের আওয়াজ এলো। আওয়াজ আসতেই কৌশর চমকে গেল, ভয় পেয়ে বলল, কে আসছে? আয়াস আসছে নাকি? প্রিয়ন্তী মোস্তাফা বললেন, না, ওরা আসছে, ভয় পেও না, শুধু চোখ বন্ধ করে নিজেকে স্বাধীনতা লাভ করার স্বপ্ন দেখো। কৌশর ভয় কেঁদে ফেলল, কারণ এদেরকে বিশ্বাস করার মতো নেই, এরা এদের কার্য সিদ্ধ হলেই সব রকম কাজ করতে পারে। আওয়াজ ক্রমশ বাড়তেই একটা পুরুষালী কণ্ঠে কানে এলো, আজকে ওদের শেষ দিন। কথাটা শুনে প্রিয়ন্তী মোস্তফা খানিকটা কেঁপে উঠলেন, তবুও নিজেকে ভাঙতে দিলেন না। আর এদিকে কৌশর কাঁদছে। হঠাৎ করে আয়াসের মামা এলেন, আর তার সাথে দুজন লোক, তাদের হাতে বন্দুক রয়েছে। ওনাদেরকে আসতে দেখে প্রিয়ন্তী মোস্তফা উঠে দাঁড়ালেন, তারপর ওনাদের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, আজ এত বছর পর নিজের বোনের কথা মনে পড়ল বুঝি? আয়াসের মামা রেগে গিয়ে বললেন, তুই বোন নাকি কালসাপ আমি জানি, যে কারণে তোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম সেই কারণটাও আজ ফুরিয়েছে। উনি স্বাভাবিক কণ্ঠেই বললেন, তা কি কারণ শুনি? উনি রেগে বললেন, সেটা এখন আর তোর জেনে লাভ নেই। উনি হাহা করে হেসে বললেন, কাপুরুষ, বলার সাহসটুকু নেই। উনি রেগে গিয়ে বললেন, আজ শুধু তোর স্বামীর জন্য আমি আমার বউকে হারিয়েছি। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও কি করল? তোর স্বামীর সাথে পরকিয়া, সে নাকি তেহেরাতকে ছাড়া বাঁচবে না। তাহলে এত বছর বেঁচে ছিল কিভাবে? ওনার হায়াত ছিল এত বছর, তাই। কিন্তু তোর স্বামী ওর সাথে এই সম্পর্কে না জড়ালে এতগুলো বছর জীবিত অবস্থায় ও আমার কাছে থাকত না, ওকে পাগল হতে হতো, আর না ওকে ওর ছেলের বউকে একঘরে হয়ে থাকতে হতো, আর না কৌশর আজ এখান থাকত, মাথায় করে রাখতাম ওদেরকে। প্রিয়ন্তী মুস্তফা এবার চেঁচিয়ে বলল, আমিও আমার স্বামীকে সুযোগ দিয়েছিলাম, তুমিও ভাবিকে সুযোগ দিতে। আমি ওকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওই যে কুকুরের লেজ যেমন সোজা হয়ন তেমনি ওর মাথা থেকেও তেহেরাতের ভূত নামেনি, তাই বাধ্য হয়ে এতগুলো বিয়ে করি আমি। তবে আজ অবধি কখনো কাউকে ওর মতো করে আমি ভালোবাসিনি, আর শেষমেশ ও আমাকে এভাবে কষ্ট দিল। কি ছিল না আমার? প্রিয়ন্তী মোস্তফা থেমে বললেন, তাই বলে তুমি আমাকে এভাবে আটকে রাখবে? তুমি আর তোমার ছোট বোন মিলে আমার প্রতি ষড়যন্ত্র করেছ, তা কি আমি জানি না? শুধু তুমি একা না, সেও। কথাটা বলতেই ওনার চোখ থেকে জল গড়াল,
আয়াসের মামা রেগে বললেন, ও যা করেছে সম্পত্তির ভাগীদার হওয়ার জন্য করেছে, যার অধিকার ও হারিয়েছিল পালিয়ে বিয়ে করার সময়। বাবা ওকে ত্যায্য করেছিল, আর আমি করেছি তোর আর তোর স্বামীর প্রতি রগে আর সব সম্পত্তি পাওয়ার অধিকারে। তেহেরাতকে দেখলে আজও আমার রক্ত টকবক করে ফুটতে থাকে। আমার সুখের সংসার নষ্ট করেছে ও। উনি মাথা নিচু করে বললেন, তা আজ কি কাজে এলে হঠাৎ? তোদেরকে আমি আর বাঁচতে দেব না, কালকে সব সম্পত্তির ভাগ বাটোরা হবে। আমি চাই না তোদের মতো জঞ্জাল রেখে আমার রাস্তা নোংরা হোক, তাই সরিয়ে দেওয়াই ভালো। নিজের ছেলেটাকে অন্তত রেহাই দাও। না, ও বেঁচে থাকলে সব ফাঁস করে দেবে আর আমি তা হতে দেব না, তাই ও তাই হবে। কথাটা ফলে উনি হাতে বন্দুক নিয়ে প্রিয়ন্তী মোস্তফার দিকে তাক করতে গেলেই হঠাৎই পুলিশ এসে বলল, হ্যান্ডস আপ। হঠাৎ হুড়হুড় করে ঝাঁকেও ঝাঁকেও পুলিশ এসে ঘিরে গেল। সহকারী দুটো লোক পালাতে গেলেই ওদেরকে ধরে ফেলা হল। আয়াসের মামা এদিক ওদিকে তাকিয়ে চমকে গেলেন। অপরদিকে প্রিয়ন্তী মুচকি হাসছেন। আয়াস হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে আর ওর পাশে দাঁড়িয়ে আছে বউটা নূর। এখানে নেই। এতগুলো পুলিশ দেখে উনি ঘাবড়ে গেলেন, কিন্তু ওনার শরীরে রাগের বন্যা, তাই উনি এবার বন্দুক তাক করলেন প্রিয়ন্তীর দিকে। আমার কি হবে আমি জানি না, কিন্তু আমি তোকে বাঁচতে দিব না। কথাটা বলে উনি গুলি চালাতে গেলেই আয়াস ওনার হাত বরাবর গুলি মারল। উনি আহহ করে শব্দ করে উঠলেন আর ওনার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। আয়াস বলে উঠল, সবই তো বুঝলাম মামু, তাই বলে নিজের ভালোবাসাকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ দেবে? উনা মাটিতে বসে কাতরাচ্ছে। হঠাৎ হুইল চেয়ারে করে আয়াসের খালাম্নি মানে ইফার মা আয়াসের বড় মামিকে সবার সামনে আনতেই সবাই চমকে গেলেন এক প্রকার। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, ভাবি তুমি? কৌশর চেঁচিয়ে বলল, আম্মু। আয়াসের বড় মামি মুচকি হেসে বললেন, হ্যাঁ আমি বেঁচে আছি, কিচ্ছু হয়নি আমার। আল্লাহ হয়তো আমার হায়াতেই অবধি রাখেননি, আরও বেশি রেখেছেন, তাই আমি জীবিত। ওনার স্বামীর দিকে তাকিয়ে বললেন, সত্যিই কি তুমি আমাকে কখনো ভালোবেসেছিলে? আমাকে পরকীয়ার দোষারোপ করো, কিন্তু দিনের পর দিন তুমি কত রাত অন্য মেয়ের সাথে কাটিয়েছ তোমার ধারণা আছে? তোমার ছিল কেবল লোভ, যার কারণে তুমি আমাকে বিয়ে করেছিলে, আর এরপর আরও চারটে। ভালোবাসাটা তো কেবল বাহানা, মানুষ পরকীয়া করে তুমি জানো? যখন সে ভালোবাসার মরুভূমিতে চলে আসে আর হাজার খুঁজলেশ ভালোবাসা পায় না, তখন। কথাটা বলে উনি কেঁদে ফেললেন। পুলিশ আয়াসের সাথে হ্যান্ডশেক করে বলল, থো দাড়ি অনুস্বর কয়ু, আপনি এত কিছু করে প্ল্যান না সাজিয়ে আমাদেরকে না ডাকলে হয়তো আমরা বিশ্বাসই করতাম না। আসলে কারোর প্রতি প্রমাণ ছাড়া কিছু করা যায় না, তাই এত কিছু শোনা আমাদের জন্য দরকার ছিল। আয়াস মুচকি হাসল। দরজার তালা ভেঙে ওর আম্মুকে বাড়রে আনতেই জড়িয়ে ধরলেন উনি আয়াসকে। উনি অনবরণ কাঁদছেন আয়াসকে ধরে। আয়াসের চোখ থেকে জল গড়াচ্ছে। পুলিশ আয়াসের মামাকে আর কিছু বলার সুযোগ দিলেন না, ওনাকে গ্রেফতার করা হল। আয়াসের মামাকে জেলে নিয়ে যাওয়া হল। আয়াসের মামি হুইল চেয়ারে বসে আছেন, তার মুখ দেখে মনের অবস্থা বোঝার উপায় নাই। আয়াসের মা এবার হামলে পড়ল আয়াসের বুকে। ছেলেকে কাছে পেয়ে হাউহাউ করে কেঁদে উঠলেন। আয়াস ওর মাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কৌশরের বউ কৌশরকে জড়িয়ে ধরে কাঁদছে। আজ কোনো বাধা বিপত্তি নেই আর। আয়াস প্রিয়ন্তীর কপালে চুমু দিয়ে বলল, ডিড ইউ মিস মি? আয়াসের মা বেশ শব্দ করে কেঁদে উঠে আয়াসের দিকে তাকাল। তারপর আবার আয়াসের বুকে হামলে পড়ল। আয়াস ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উনি আবেগে আত্মহারা। কোথায় পালাচ্ছেন আপনি? পিছন থেকে খানিকটা গম্ভীর স্বরে উঠল প্রিয়ন্তী মোস্তাফা। হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠ শুনেই থেমে গেলেন মেজো মামি। ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, পিছন ঘুরে দেখার সাহস পাচ্ছেন না। তারপর কোনোক্রমে অনেক সাহসের সাথে ঘুরে বললেন, কি হয়েছে? পিছনে তাকাতেই খানিকটা চমকে গেলেন উনি।
পিছনে আয়াস সহ প্রিয়ন্তী, মুস্তাফা, বড় বউ, কৌশর সবাই দাঁড়িয়ে আছে আর তাদের পিছনে রয়েছে পুলিশ। সবাইকে একসাথে থেকে উনি অনেক বেশি ঘাবড়ে গেলেন, আমতা আমতা করে বললেন, কি হয়েছে? আয়াস মুচকি হেসে বলল, কোথায় যাচ্ছ মামি এত ব্যস্ত হয়ে? উনি আয়াসের দিকে বেশ রুগ্ন কণ্ঠে তাকিয়ে বললেন, এটা কেমন কথা? আর আমি কোথায়ই বা যাব? আয়াস এবার ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, না মানে তোমার যাওয়ার তো আবার অনেক জায়গা আছে তাই আর কি। উনি এবার রেগে বললেন, আর কিছু বলবে তোমরা? নাকি আমি এখন যেতে পারি? হঠাৎ প্রিয়ন্তী মোস্তফা বললেন, ভাইয়া ওরফে তোমার স্বামী এত বড় একটা কাজ করেছে তা তুমি কিছু জানতে না? উনি থতমত খেয়ে বললেন, আমি কি করে জানব এসব? তারা উনি আমাকে কখনো এমন কোনো কথাই বলেননি। আয়াস বলে উঠল, ওহহ, তাই? যাই হোক, তা কোথায় যাচ্ছ শুনি? উনি ওনার শাড়ির আঁচলটা শক্ত অরে ধরে বললেন, কোথাও না। তা এই বড়িতে টহলদারি করছো বুঝি? উনি আরও রেগে বললেন, বুঝেছি তোমরা অকারণে আমাকে আটকে রেখেছ, আমি আসছি। কথাটা বলে উনি পা বাড়াতে গেলেই পুলিশ বলে উঠল, ইউ আর আন্ডার এরেস্ট, আর এক পাও নড়াবেন না আপনি। কথাটা শুনতাই ওনার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, পিছন ঘুরের বলল, আমি আছু করিনি তাই আমাকে এরেস্ট করার কোনো মানে হয় না। কথাটা বলে দ্রুত গতিতে পা বাড়াতে গেলেই দুজন মহিলা কনস্টেবল ওনাকে আটক করলেন। উনি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন, ছাড়াতে না পেরে বললেন, এটা কেমন? আর আপনারা জানেন আপনারা কাকে আটক করেছেন আর এর শাস্তি হিসাবে আপনাদের কি কি হতে পারে? কৌশর বলে উঠল, চোরের বউয়ের বড় গলা, তুমি কি অন্যায় করেছ তা কি তুমি বুঝতে পারছ না? উনি খানিকটা চেঁচিয়ে বললেন, কৌশর, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না আমি তোমার থেকে বয়সে অনেক বড়। কৌশরকে উনি ওনার কথাতে দমিয়ে দিতে পারলেও আয়াসকে পারলেন না। আয়াস বলে উঠল, আপনি যে এতদিন ধরে বড় মামিকে ভুল ওষুধ খাবারের সাথে মিশিয়ে দিতেন, সেটা কি ঠিক? মুরব্বিদের কাছ থেকে আমরা এবার থেকে কি এগুলো শিখব যে কি করে কাউকে মেরে ফেলতে হয়? কথাটা শুনতাই ওনার মুখে আতঙ্কের ছাপ দেখা গেল, তবুও উনি হার স্বীকার করলেন না, রেগে গিয়ে বললেন, মিথ্যা দোষারোপ করা হচ্ছে অফিসার আমার প্রতি, বিশ্বাস করুন আমি কিছু করিনি, সে নিজে ইচ্ছা করে মরার নাটক করে আমাকে ফাঁসাতে চেয়েছে। পুলিশ বলে উঠল, ওনার পেট থেকে পয়জন পাওয়া গেছে, এতদিন ধরে পয়জন পেটে জমতে জমতে উনি মারণ রোগে আক্রান্ত, আর আপনাকে সেই অপরাধে কারাদণ্ড দেওয়া হবে, ওনাকে নিয়ে যান। কথাটা বলার শেষ হতে না হতেই হঠাৎ সেজো মামি হেসে উঠলেন উচ্চস্বরে, তারপর বললেন, বাহ, এটাই তো আমি চেয়েছিলাম যে সে মারা যাক, অবশেষে আমার ইচ্ছা পূরণ হল। কেবল ওর জন্য আমি আমার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম, সব। ও না থাকলে সব আমার, সব আমার। খানিকটা পাগলামো ভঙ্গিতে কথাগুলো বললেই পুলিশ আবার হুকুম দিলেন, ওনাকে নিয়ে যান। ওনাকে নিয়ে যাওয়া হল। আয়াস মুচকি হেসে বলল, ধন্যবাদ অফিসার আমাদের সাথে কোঅপারেট করার জন্য। পুলিশটাও মুচকি হেসে বলল, আপনি সত্যিই জিনিয়াস মি আয়াস, প্রাউড অফ ইউ। আপনি এত সুন্দর করে ছক না কষলে বোধহয় এত কিছু পসিবল হতো না, ধন্যবাদ। কথাটা বলে অফিসার চলে গেলেন। আয়াস ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু খুশি তো তুমি? আয়াসের মা আয়াসের বুকে মাথা রেখে কেঁদে দিল। আয়াস ওর মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবার সাথে দেখা করবে না তুমি? বাবা বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। উনি ওনার চোখের জলটা মুছে নীরব হয়ে রইলেন, কিছু বললেন না। আয়াস ও আর বেশি কথা বাড়াল না,
চুপ করে রইল, হয়তো ওনার মনের অবস্থাটা বুঝছে। নূর শুয়ে আছে, পাশে বসে আছে আয়াস। বেশ কিছুক্ষণ আগে নূরের একটু জ্ঞান ফিরেছিল, তারপর আবার ডক্টর ইনজেকশন দেওয়াই আবার কিছুক্ষণ ঘুমিয়েছিল। আয়াসের মা উনি নূরের জন্য খাবার আনতে গেছেন। আয়াসের বাবা আজকেও নিজেকে ঘরবন্দি করেছেন, কিন্তু আজকের দিনে এমন ঘরবন্দির কারণটা সবার কাছেই অজানা। হঠাৎ নূর খানিকটা নড়ে উঠতেই ইফা বলে উঠল, ভাইয়া, ভাবির জ্ঞান ফিরেছে। আয়াস ব্যতিব্যস্ত হয়ে পড়ল। নূর উঠে বসতে গেলেই আয়াস ধমক দিল, এই মেয়ে বসো, উঠতে বলেছি তোমাকে। নূর চমকে উঠল হঠাৎ কঠিন স্বরের ধমক শুনে। ইফা বলে উঠল, কি শুরু করলে ভাইয়া? ভাবির সবে জ্ঞান ফিরল আর এখনই বকা ঝকা শুরু করে দিলে। আয়াস ও ইফার ঠান্ডা ধমক শুনে বেশ শান্ত কণ্ঠে বলল, উঠবে না তুমি? যেমনভাবে শুয়ে আছো তেমনভাবেই থাকো। ইফা খানিকটা মুচকি হেসে বলল, ভাবি, তোমার এখন খালি রেস্ট নেওয়ার সময়, আর তুমি একদম ব্যতিব্যস্ত হবে না। নূর অবাক হয়ে বলল, কেন? আয়াসের মুখভঙ্গির পরিবর্তন হয়েছে কি নূর জানে না, তবে ইফা মুচকি মুচকি হাসছে। চলবে।